আপনারা দেখছেন রাষ্ট্র এক্স আমিল মাস, রয়েছে আপনাদের সঙ্গে। শেখ হাসিনা 2024 সালের আগস্ট মাসে সেই যে বাংলাদেশ থেকে তাকে পালিয়ে যেতে হয়েছিল, সেই ছবি আপনাদের নিশ্চয়ই মনে আছে। তার কর্মক্ষেত্র কিংবা তার প্রশাসনিক ভবন, সেই প্রশাসনিক ভবন থেকে শেখ হাসিনার রীতিমতো ভারতে এসে এক্সাইল নেওয়া। তারপর থেকে দীর্ঘ 2 বছর কেটে গিয়েছে। বাংলাদেশে রীতিমতো নৈরাজ্য থেকে শুরু করে মোহাম্মদ ইউনূসের একটা অদ্ভুত বিরল সরকার, বিরল ক্ষমতার সরকার, যেখানে জামাতিরা, যেখানে ভারত বিরোধী শক্তিদের দাপাদাপি ছিল, সেই সরকারের পর থেকে নির্বাচন, তারেকের বাংলাদেশের প্রাইম মিনিস্টার হওয়া, এবং তারপর আজ শেখ হাসিনার প্রত্যাবর্তন, অর্থাৎ অডিও বার্তায় প্রত্যাবর্তন এবং লাইভ কোয়েশ্চেন আর আনসার সেশন। আমার সঙ্গে এই মুহূর্তে শুভাশিস রয়েছে, শুভাশিস বন্দ্যোপাধ্যায়, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আমার সঙ্গে রয়েছে। শুভাশিস, অনেকদিন পর আবার লাইভে তুমি আর আমি একসঙ্গে, ডিকোডিং বাংলাদেশ। আজ গোটা বার্তায় শেখ হাসিনা একাধিক অভিযোগ করলেন বিএনপির বিরুদ্ধে। রাদার বিএনপি যে এই গোটা কর্মকাণ্ডের আর্কিটেক্ট ছিল, মাস্টার মাইন্ড ছিল, এমনটাই শোনা গেল। কি বলবে? তারেকের সঙ্গে একটা নতুন ব্রিজ যেখানে তিনি বানাতে পারতেন, সেটা তিনি বানালেন না। উল্টে আওয়ামী লীগ কিংবা তার নিজের রাজনৈতিক পরিচয়কে সামনে রেখে আবার একবার বাংলাদেশে নিজের রাজনৈতিক গুটি সাজালেন শেখ হাসিনা। দেখুন, বাংলাদেশের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড যদি আমরা চেক করি বা পলিটিক্যাল হিস্ট্রি যদি ঘাঁটাঘাঁটি করি, তাহলে একটা জিনিস দেখতে পাবো যে বাংলাদেশ সর্বত্র একটা মডিউলকে ফলো করেছে। সে মডিউলটা হচ্ছে 1:1 থিওরি। এই 1:1 থিওরিতে যখন ম্যাডাম হাসিনা পাওয়ারে ছিলেন তখন বিএনপি কন্টেস্ট করে গেছে, যখন বিএনপি পাওয়ারে ছিল ম্যাডাম হাসিনা কন্টেস্ট করেছেন, আবার পরবর্তীকালে এসে আবার এই 1:1 কন্টেস্টটাকে একটা ফিরিয়ে আনার প্রচেষ্টা। বিকজ এই 1:1 কন্টেস্টে কোথায় যেন বাংলাদেশে একটা থার্ড পার্টি ঢুকে পড়েছে, যারা 70টি সিট বর্ডার লাইনে জিতে জামাত ইজ গেটিং রেলেভেন্ট ইন বাংলাদেশ পলিটিক্স। তো সেখানে যখন আজকে বিএনপিকে বা বিএনপির করা বিভিন্ন রকম ন্যাশনাল পলিসিকে উনি ক্রিটিসাইজ করছেন বা অ্যাটাক করছেন, আমার কোথাও গিয়ে স্ট্র্যাটেজিক্যালি মনে হচ্ছে যে ম্যাডাম হাসিনা বারংবার এই 1:1 পলিটিক্সের ডাইনামিক্সটাকে আবার করে বাংলাদেশে ফিরিয়ে আনতে চাইছে উইথ আ গ্ল্যামার অফ ইন্টারন্যাশনাল কালার। এবং দ্যাট ইজ এখানে একটা অদ্ভুত প্রসঙ্গ আজকে শেখ হাসিনা তুলে ধরেছেন। and if I look at it correctly, তিনি বলছেন যে প্রায় 10,000-এরও বেশি খুন হয়েছে, গুম করে দেওয়া হয়েছে। 10,000-এরও বেশি মানুষকে খুন করা হয়েছে কিংবা গুম করে দেওয়া হয়েছে। 3,500টি কেস হয়েছে, কিন্তু 50,000-এর বেশি খুন হয়েছে। 600টি মামলা হয়নি। হাসিনা বলছেন 50,000-এর বেশি খুন কিংবা গুম করে দেওয়া, কেস রেজিস্টার্ড হয়েছে মাত্র 350টি। কোথাও নিজের রাজনৈতিক প্রেক্ষাপট কিংবা নিজের রাজনৈতিক রেলেভেন্স আবার সামনে আনলেন শেখ হাসিনা। অ্যাবসলিউটলি, মানে এখানে একটা আমরা ডিপ্লোমেসিতে দেখি থিওরি অফ অবজারভেশন। এখানে থিওরি অফ অবজারভেশনটা যেন আরো রিভিলিং হয়ে গেল। উনি বোঝালেন যে হতে পারে আমি বাংলাদেশে ফিজিক্যালি প্রেজেন্ট নেই, কিন্তু আমার হৃদয়ে, আমার মস্তিষ্ক বাংলাদেশের প্রতিটা জেলায় এখনো মজুদ আছে। এবং তার জন্যই উনি শুধু ডেটা ডাইনামিক্স নিয়ে কথা বললেন তা নয়, উনি আরো অনেক কথা বললেন, যেখানে উনি বিভিন্ন রকম বাংলাদেশের কমিউনিটিকে যেন জনজাগরণের একটা আহ্বান জানালেন সফটলি। যেমন উনি বারবার বললেন যে আক্রমণগুলো হয়েছে সাংবাদিকদের উপরে, যে আক্রমণগুলো হয়েছে পুলিশের উপরে, যে আক্রমণগুলো হয়েছে রিক্সা পুলারদের উপরে, যে আক্রমণগুলো হয়েছে বাংলাদেশের সাধারণ শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপরে, সেই আক্রমণগুলোর নিন্দনীয় এবং সেই আক্রমণগুলো মানবাধিকার বিরোধী। অর্থাৎ এই যে ইন্টারন্যাশনালাইজেশনের কথাটা বলছি, উনি কিন্তু এখানে একটা হোলসাম বা সামগ্রিকতার কথা বারবার করে এনে দিচ্ছেন, যেখানে বাংলাদেশের সাধারণ মানুষ যেন এই জিনিসটায় রেসপন্সিভ হয়ে ওঠে। এই থিওরি অফ অ্যাকিউমুলেশন এটা কিন্তু প্রমাণ করছে যে ম্যাডাম হাসিনা খুব তাড়াতাড়ি ফিরে যাওয়ার রাস্তা তৈরি করছেন। শুধু নয়, উনি ফিরে গেলে জনজাগরণ একটা ঘটাবার চেষ্টা করছেন, which can again be a theory of entire change of Bangladesh dynamics. না, এখানে একটা খুব অদ্ভুত কথা আমি এই মুহূর্তে দেখছি শুভাশিস, তিনি বলছেন যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিতে হবে, এবং তিনি তারপর বলছেন যে এটা কোনো পার্টি কিংবা কোনো দলের সিদ্ধান্ত কিংবা দলের দাবি নয়, এটা সমগ্র বাংলাদেশের দাবি। নাও লুক অ্যাট দ্য ডাইনামিক্স।
শেখ হাসিনা আউটস্টেট প্রধানমন্ত্রী বাংলাদেশের, তিনি বলছেন যে গোটা জাতির দাবি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, মিথ্যা মামলা তুলে নিতে হবে। তিনি কোথাও তার রাজনৈতিক পজিশনিং এমন ভাবে সাজাচ্ছেন কিংবা এমন ভাবে রাখছেন যাতে তিনি, কয়েকদিন আগেই তিনি বলেছিলেন তিনি ফিরে যেতে চান বাংলাদেশে, তিনি বাংলাদেশে ফিরে গিয়ে যাতে আবার সরাসরি মেইন স্ট্রিম পলিটিক্সে এন্টার করতে পারেন, বিএনপি কে সরাসরি চ্যালেঞ্জ করতে পারেন, কোথাও সেই রাস্তায় তিনি এই মুহূর্তে পরিষ্কার করে দিলেন। এমনটাই কি মনে করছো তুমি শুভাশিস? অ্যাবসলিউটলি। এখানে একটা জিনিস বুঝতে হবে, এই যে বিএনপির গভর্নমেন্টটা চলছে, এটা কিন্তু 5 বছর চলাটা খুব ডিফিকাল্ট, কারণ 5 বছরের গভর্নমেন্ট এটা নয়। বিএনপি অ্যান্ড বাংলাদেশ হ্যাভ টু ফেস এ ইলেকশন উইদিন 2 years ফ্রম নাও, বিকজ ম্যাডাম হাসিনা মাঝপথে নন ইলেক্টেড ভাবে টপলড হয়েছিলেন। তারপরে একটা পিরিয়ড অফ টাইম ধরে এই ঝামেলা চলেছিল এবং এই ঝামেলার পরে এই ইলেকশনটা হয়েছিল। এবং এই ইলেকশনটার একটা অদ্ভুত পদ্ধতি হচ্ছে, বাংলাদেশের সব থেকে বড় রাজনৈতিক শক্তিকে ইগনোর করে ইলেকশনটা করানো হয়েছিল। সুতরাং এই যে প্রপার যে চ্যানেলিংটা হওয়া দরকার ছিল, যেটাকে আমরা বলতে পারি পলিটিক্যাল চ্যানেলিং, সেই পলিটিক্যাল চ্যানেলিংটা তো হয়নি। সেখানে উনি বলার জায়গাতেই আছেন যে সাধারণ মানুষের আহ্বান যে লেট দেয়ার বি আ ফেয়ার এনাফ কন্টেস্ট, লেট বিএনপি কন্টেস্ট অ্যান্ড লেট আওয়ামী লীগ কন্টেস্ট। এবং সেখানে উনি জানেন যে উনার এখনো পলিটিক্যাল অ্যানালাইসিস যা আছে গ্রাউন্ড লেভেলে, সেটা যদি কন্টেস্ট হয় তাহলে কিন্তু জিতুক বা হারুক, আওয়ামী লীগ এবং ম্যাডাম শেখ হাসিনা উইল এগেইন বি পলিটিক্যালি রেলেভেন্ট ইন বাংলাদেশ। এই পলিটিক্যাল রেলেভেন্সটা এই প্রসঙ্গ থেকে, ন্যারেটিভ, এই প্রসঙ্গ থেকেই শুভাশিস আমি একবার আমার সহকর্মীদের বলবো যে এই মুহূর্তে সেই ছবিগুলো চালাতে 2024 সালের পর, 2024-এর আগস্ট মাসের পর বাংলাদেশের কি অবস্থা হয়েছিল, কিছু ছবি তো আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, একটু বড় করে দেখাবো সেই ছবিগুলো। বাংলাদেশ জ্বলছিল, বাংলাদেশের নৈরাজ্য নেমে এসেছিল, জামাতিদের শাসন শুরু হয়েছিল। এবং এই যে এই মুহূর্তে যেটা দেখছেন 32 নম্বর ধানমন্ডি রোডের এই বাড়িটি, এটা বঙ্গবন্ধুর বাড়ি ছিল। সেই বাড়ি ভেঙে দেওয়া, বঙ্গবন্ধুর মূর্তিতে জুতোর মালা পরানো, শুধু তাই নয়, গোটা বাংলাদেশকে জ্বালিয়ে দেওয়া। আজকে শেখ হাসিনার কথাতেও কোথাও সেই চিত্র ফুটে উঠেছে। আজকে শেখ হাসিনাও কোথাও বলছেন বাংলাদেশের ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে। শেখ হাসিনার কথা, আমার কথা নয়। শেখ হাসিনা আজকে তার অডিও বার্তাতে বলছেন বাংলাদেশের ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে, নতুন করে তা মুছে ফেলার চেষ্টা হয়েছে। এবং এই কথা, বিশ্বাস করুন, এই কথা যখন সেই দেশের পূর্বতন প্রধানমন্ত্রী বলেন, তখন আমাদেরকেও সেই কথায় কিছুটা হলেও আমল দিতে হয়। পূর্বতন প্রধানমন্ত্রী বলছেন বিএনপি আসার পর পরিস্থিতি নাকি বদলায়নি, মানে এই যে নৈরাজ্যের ছবি আপনাদের দেখাচ্ছি, সেই নৈরাজ্যের ছবি নাকি এখনো চলছে, বিএনপি সরকার আসার পরও চলছে। আমি শুভাশিসকে এখানেই একটা প্রশ্ন করব। শুভাশিস, দেখো, বিএনপি কখনো মুক্তিযুদ্ধের এগেনস্টে ছিল না, বিএনপি পারসে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কোনোদিন দাঁড়ায়নি। হ্যাঁ, একটা টাসেল ছিল, একটা পন্থা নিয়ে টাসেল ছিল, বিকজ বিএনপি হিস্টোরিক্যালি পাকিস্তানপন্থী, বিএনপি হিস্টোরিক্যালি পাকিস্তানের সঙ্গে আপোষ করে এসছে, যদিও তারেকের ফেরাতে পাকিস্তানের কোনো হাত নেই, এইটুকু তুমি আর আমি জানি। কিন্তু তবুও বিএনপির যে আইডিওলজিক্যাল প্রবলেম আর হাসিনার যে আইডিওলজিক্যাল প্রবলেম, সেটা কি আদৌ মিটবে, নাকি দুই মহিলার লড়াই এখন হাসিনা ভার্সেস তারেকে কনভার্ট হবে? দেখুন, একটা জিনিস বিএনপি কে ম্যাচিওরলি বুঝতে হবে, একটা পলিটিক্স হয় যেটা রিজনাল পলিটিক্স, আর একটা পলিটিক্স হয় যেটা ওয়ার্ল্ড পলিটিক্স। এবার এই ওয়ার্ল্ড পলিটিক্সটাকে বিএনপি কে বুঝতে বাধ্য করলেন আজকে হাসিনার এই এন্টায়ার ট্র্যাজেক্টরিটা। এখানে একটা জিনিস বুঝতে হবে, হাসিনা ম্যাডাম একটা স্পেকট্রাম তৈরি করে দিলেন, এবং আই এম শিওর যে উনি যেই কথাগুলো বলেছেন, ইটস আ ওয়েল থট অফ ন্যারেটিভ যেটা উনি চালালেন। এবং এখানে আজকে বিএনপি কে গ্লোবালাইজ করতে বাধ্য করলেন উনি বাংলাদেশি পলিটিক্সকে। কালকের ডেটে যদি ম্যাডাম হাসিনা ফিরে যান বাংলাদেশে এবং বিএনপি বলেন যে হ্যাঁ, উনাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, ফাঁসিতে চড়িয়ে দেওয়া হলো, তাহলে বিএনপি লেড বাংলাদেশ ক্যান বি ফেসিং সিভিয়ার গ্লোবাল স্যাংশনস। এই জায়গাটা উনাদের বুঝতে হবে, বিএনপি কে বুঝতে হবে যে ম্যাচিওরড পলিটিক্যাল স্টান্স দেখানো কখন কখনো লাইফ সেভিং। তো সেখানে দাঁড়িয়ে বিএনপি কে এটা বুঝতে হবে যে যত পারা যায় লিবারালাইজেশন অফ পলিটিক্যাল
স্পিয়ার, এটা করাটা বাংলাদেশে খুব প্রয়োজনীয় অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। উনারা যদি মনে করেন আরো আরো সংকীর্ণতা দেখিয়ে আরো আরো অত্যাচার বাড়াবেন আওয়ামী লীগের উপরে, আরো আরো অত্যাচারের রাস্তা বাড়াবেন এবং ডায়লগের রাস্তা ছোট করে যাবেন, তাহলে কিন্তু গ্লোবাল প্রেসার যে কোনো মুহূর্তে বিএনপির উপরে আসতে পারে। এই জন্য বিএনপি কে ব্যালেন্স পলিটিক্স খেলাটাই আমার মনে হয় অ্যাট দিস পয়েন্ট অফ টাইম স্ট্র্যাটেজিক্যালি উচিত। দ্বিতীয় জিনিস হচ্ছে বিএনপি, আমি তোমার সঙ্গে কোথাও একমত সুভাষিস, যে কোথাও একটা ব্যালেন্স স্ট্রাকচার রাখা এই মুহূর্তে তারেকের জন্য হয়তো ভালো হবে। কারণ আমার মনে আছে, তোমারও নিশ্চয়ই মনে আছে, তারেক রহমান এবং আমার দর্শকদের নিশ্চয়ই মনে আছে, তারেক রহমান যখন বাংলাদেশে ফিরে আসেন, তার সেই ঐতিহাসিক র্যালি থেকে তারেক রহমান একটা বক্তব্য রেখেছিলেন। হি সেড, আই হ্যাভ আ প্ল্যান, আমার একটি প্ল্যান আছে, এই দিয়ে শুরু করেছিল। তারপর তিনি এই বক্তব্য রাখেন, না পিন্ডি না দিল্লি, বাংলাদেশই হবে শেষ কথা, বাংলাদেশের উন্নয়নই হবে শেষ কথা। কিন্তু আজ শেখ হাসিনা যে অভিযোগ করলেন, রাদার যে দাবি করলেন, তাদের সত্যি কিছু প্রশ্ন উঠছে। যেমন শেখ হাসিনা বলছেন বাংলাদেশের জিডিপি 6.5% বেশি ছিল, 6.5% প্লাস, বর্তমানে সেটা 2 কাছাকাছি চলে এসেছে। এই অভিযোগ শেখ হাসিনার। তিনি বলছেন 500টির বেশি শিল্প এবং ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছে, 2 কোটির ওপর মানুষ এই মুহূর্তে বাংলাদেশে বেকার। পুরোটাই কি রাজনৈতিকভাবে বলছেন শেখ হাসিনা? না, কারণ আমরা দেখেছি উইভিং ইন্ডাস্ট্রি কিংবা সুতো কিংবা গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিভাবে ধসে পড়েছে বাংলাদেশে। এখান থেকে আমার তোমার কাছে আমার প্রশ্ন, যে এই মুহূর্তে খুব একটা ভালো জায়গায় নেই বাংলাদেশ। চাইনিজ ইনভেস্টমেন্টস তারা ভাবছে তারা পাবে, কতটা পাবে নোবডি নোজ। পেলেও এর আগে আমরা দেখেছি আফ্রিকা হোক কিংবা শ্রীলঙ্কা, যেখানে যেখানে চাইনিজ ইনভেস্টমেন্ট হয়েছে, লোন শোধ না করতে পারলে সেই দেশগুলোর কি পরিস্থিতি হয়। সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে শেখ হাসিনার এই নার্ভ পয়েন্ট টাচ করা, জিডিপি, বেকারত্ব এবং ইন্ডাস্ট্রিয়াল ধস, এই নার্ভ পয়েন্ট টাচ করা, দেশের বাইরে থেকেও রাজনীতিটা একেবারে কড়াই গন্ডায় বুঝে নিচ্ছেন হাসিনা। অফকোর্স, এবং আমার বিশ্বাস যে উনি জানেন এক্স্যাক্টলি রাজনৈতিক ভাবে কার কার থেকে মতামত নেওয়া প্রয়োজন। তাই জন্য উনার আশেপাশে যেই মানে কি বলবো, মানে সেনেট অফ থটস আছে, সেই সেনেট অফ থটস এর তরফ থেকে উনি যে কথাগুলো বলছেন ওগুলো যথেষ্ট ইন্ডিকেটিভ। উনি পরিষ্কার বোঝাচ্ছেন সাধারণ ভারতবর্ষের মানুষকে, যেমন উনি 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 ভারতবর্ষ বললেন না, উনি বললেন এশিয়ান সাপোর্টস। সেখানে উনি এটাও বোঝাবার চেষ্টা করছেন যে সাধারণ বাংলাদেশের মানুষকে কতটা ভালোভাবে এর কথাগুলো বোঝাটা প্রয়োজনীয়, কতটা ব্যালেন্স থিওরিকে সাপোর্ট করা প্রয়োজনীয়। এই যে মানসিকতাটা উনি তৈরি করার চেষ্টা করছেন প্রতিটা বাংলাদেশি মানুষের মধ্যে, যে ডু নট জাস্ট থিঙ্ক আওয়ামী অ্যান্ড বাংলাদেশ, থিঙ্ক অফ দি গ্লোবাল পার্সপেক্টিভ। এই গ্লোবাল পার্সপেক্টিভটা কিন্তু বাংলাদেশের কাছে একটা সেন্স অফ ইম্পর্টেন্স তৈরি করছে, এবং এই সেন্স অফ ইম্পর্টেন্সটাই কিন্তু বিএনপি কে পলিটিক্যাল প্রেসারে ফেলবে। এবং তার জন্যই বাংলাদেশকে বারংবার উনি আহ্বান জানাচ্ছেন যে আপনারা আমাদের রাজনীতিকরণটা করুন। আমি বারবারই বলছি, অসহযোগিতা বা এই ধরনের ওয়ান সাইডেড পলিটিক্সের একটাই দাওয়াই হয়, সেটা হচ্ছে হোলসাম থিওরি। এই সবাই মিলে একত্রিত ভাবে, সামগ্রিক ভাবে যদি একটা থিওরিকে রেসপন্স করতে শুরু করে দেয়, সেটা কিন্তু কোনোভাবেই রাজনৈতিক ভাবে সেটা সলিউশন আসে না, তখন ওকে ব্যালেন্স করতে বাধ্য হবে। ভেরি ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট শুভাশিস। তিনি আজকে তার স্পিচটা শুরুই করলেন এই বলে যে জুলাই আগস্টের আন্দোলন, তার সত্য ঘটনাটা বলতে চাই। তিনি এই বক্তব্য রেখে শুরু করলেন এবং তিনি বলছেন যে জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছিল তা প্রথমে শান্তিপূর্ণ ছিল, কিন্তু তারপর তাতে প্রপাগান্ডা ঢোকানো হয়েছে, তাতে প্ল্যান করা হয়েছে, পুরো প্ল্যান মাফিক করা হয়েছে, ভায়োলেন্স তৈরি করার জন্য করা হয়েছিল, এবং এই পুরোটাই করা হয়েছিল সরকারকে ফেলে দেওয়ার জন্য। এবং তিনি সরাসরি মোহাম্মদ ইউনূসের ওপর এই অভিযোগ করছেন। তিনি বলছেন মোহাম্মদ ইউনূস প্রথম থেকেই এই গোটা আন্দোলনের রূপরেখা দেওয়ার একটি পার্টে ছিলেন, সরাসরি না থাকলেও পরে কোথাও নেপথ্যে ছিলেন। কতটা সত্যি? দেখুন, মোহাম্মদ ইউনূসকে যদি আমরা অ্যাজ এন ইন্ডিভিজুয়াল আমরা দেখি, তাহলে মোহাম্মদ ইউনূস এবং মোহাম্মদ ইউনূসের স্টাইল অফ ওয়ার্ক সেটা কিন্তু কোনোভাবেই এন্ডোর্স করে না উনার অ্যাচিভমেন্ট গুলোকে। এবং উনার কিছু স্টেটমেন্ট অ্যাজ এ ব্যক্তি আমি বা অ্যাজ এ ভারতীয় আমার কাছে খুব দুঃখদায়ক এবং খুব শকিং লেগেছে। কারণ আই থট যে উনি ব্রডার পার্সপেক্টিভে ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপটাকে দেখবেন। উনি যখন একজন নোবেল লরিয়েট, উনি অনেক ব্রডার উইন্ডো দিয়ে গোটা রিলেশনশিপটাকে দেখবেন। যখন উনি কোনো একটা
একটা রাজনৈতিক দলের ন্যারেটিভের মতো বলতে শুরু করলেন, যখন উনি ভারতবর্ষকে আঘাত করতে শুরু করলেন খুব জঘন্য নোংরা ভাষায়, তখন কোথাও গিয়ে আমরা সবাই রেসপেক্ট হারিয়ে ফেলেছিলাম এবং ফেলেওছি। ঠিক। সেখানে গিয়ে মোহাম্মদ ইউনিসকে আমার মনে হয় কোথাও খুব ক্লিয়ারলি হি ইজ মোটিভেশনালি ড্রিভেন। এবং পয়েন্টটা হচ্ছে মোটিভেশন দু তরফ থেকে আসে। একটা মোটিভেশন আছে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন যখন কাগজের শেপে অস্তিত্ব পায়, আর দ্বিতীয় মোটিভেশন আসে যখন কোন রকম ভাবে উনি ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড হন। সুতরাং এই জিনিসটা বোঝাটা খুব প্রয়োজনীয় যে উনি অ্যাকচুয়াল মোটিভেশন। এবং এখানে I'll just add to that, শুভশিস, যে এই মোহাম্মদ ইউনূসের সঙ্গে শেখ হাসিনার সেই গ্রামীণ ব্যাংকের সময় থেকে একটি সমস্যা ছিল, একটি টিফ ছিল, এবং সেটা পুরোটাই গ্রামীণ ব্যাংক কিভাবে পরিচালনা করা হতো, হাসিনার সরকার কিভাবে গ্রামীণ ব্যাংককে প্রিনালাইজ করেছিল, সেই সমস্ত কিছু নিয়ে। আমরা একেবারে শেষের দিকে এগোচ্ছি, আমার হাতে সত্যি আর সময় নেই, কিন্তু যাওয়ার আগে আমি একটাই প্রশ্ন করব শুভাশিসের কাছে। শুভাশিস, আজকে একদম শেষ বেলায়, নিজের স্পিচের একদম শেষ বেলায় গিয়ে যে লাইন দিয়ে তিনি শেষ করলেন নিজের বক্তব্য, শেখ হাসিনা বলছেন, আমি ফিরবো, আওয়ামী লীগও ফিরবে, আমি মানুষের জন্য চিন্তিত, বাংলাদেশের মানুষের জন্য চিন্তিত, আমি ফিরবো, আওয়ামী লীগও ফিরবে। কতটা তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে, যখন একটা দেশের জিডিপি তলানিতে, সেখানকার মানুষ বেকারত্বের সঙ্গে যুদ্ধে, এখনো গত 2 বছরের সেই ইনহিউম্যান টর্চারের মেমোরিজ এন্ড উন্ডস চলজ্জান্ত, তারা দেখেছে আন্দোলনের নামে জামাতিদের আস্ফালন, তারপর তাদের এক নেত্রী দেশের বাইরে থেকে বলছে, আমি বাংলাদেশের মানুষের জন্য চিন্তিত, আমি তো ফিরবই, আওয়ামী লীগও ফিরবে। হুঙ্কার নাকি পুরোটাই ফাঁপা? দেখুন, এটা ভীষণ স্ট্র্যাটেজিক একটা স্টেপ। কেন আমি বলছি, বাংলাদেশের ভোট ব্যাংকটা 3টে ভাগ আছে। একটা হলো যে আওয়ামী সমর্থক, একটা হলো যে বিএনপি সমর্থক, তৃতীয় হলো সাধারণ মানুষ যারা ভোট দিতে পারে যে কোনো দিকে। এই ভোট দিতে পারে যে কোনো দিকের যেটা নন ক্যাডার মাস, এই নন ক্যাডার মাসকে আজকে কোথাও গিয়ে উনি আওয়ামীর দিকে টানার একটা আহ্বান দেখালেন। এবং যদি এই নন ক্যাডার মাসের একটা সিংহভাগ আজকে কোনোভাবে অ্যালাইনমেন্টের দিকে আগামী দিনে রেসপন্স করে, তাহলে কিন্তু আওয়ামীর যে ক্যাডার মাস আছে, এই ক্যাডার মাস আর নন ক্যাডার মাস মিলে গিয়ে বিএনপির রাজনৈতিক ফিউচারের জন্য ভীষণভাবে ডেঞ্জারাস হয়ে পড়তে পারে। এবং তারই হয়তো রাস্তা আজকে বিছিয়ে দিলেন কার্পেট ম্যাডাম হাসিনা। ধন্যবাদ শুভাশিস বন্দ্যোপাধ্যায়, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আমাদের সঙ্গে ছিলেন। অসংখ্য ধন্যবাদ শুভাশিস। শেষ বেলায় যেতে যেতে এইটুকুই বলা, পদ্মা নদীর ওপারে আর কি কি হবে কেউ জানে না। আমরা সেখানে হিন্দু নিধন দেখেছি, আমরা সেখানে গণতন্ত্রের হত্যা দেখেছি, আমরা মোহাম্মদ ইউনূসের মতো একজন ক্যাপিটালিস্টকে আমেরিকার টাকায় হঠাৎ করে দালালি করতে দেখলাম, এবং দেখলাম একটা গোটা জনজাতিকে কিভাবে ভেঙে ফেলতে পারে। আমরা ভারত বিরোধী স্লোগান দেখেছি, আমরা অনেক কাঙালিদের কাংলামও দেখেছি। তারপর এটাই বলবো, বাপ তো বাপ হতা হ্যায়, বাপ কো মত ভুলা করো। বাংলাদেশিদের জন্য আমার একটাই বক্তব্য আজকে যেতে যেতে, গত 2 বছর আপনাদের আস্ফালন দেখেছি, আপনাদের জামাতের হুঙ্কার শুনেছি, আপনাদের আদবুড়ো সব ব্রিগেডিয়ারদের কলকাতা দখল করার স্বপ্ন শুনেছি। একটাই কথা বলবো, 71 সালে যারা স্বাধীনতা দিল তারা পিতার বিপরীতে গেলে ফলটা ভালো হবে না। এই বলেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।